সরাসরি খুনের সাথে জড়িত এই ব্যক্তি অনুশোচনা দূরে থাক, এবার সেনাপ্রধানকে সরাসরি দায়ী করল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট কামাল। এবং সর্বশেষ জানাবো, অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে নির্বাচনে জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরাসরি খুনের সাথে জড়িত এই ব্যক্তি অনুশোচনা দূরে থাক, এবার সেনাপ্রধানকে সরাসরি দায়ী করল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট কামাল। ফ্যাসিস্ট হাসিনার পর ছাত্র জনতার রক্তক্ষেকো হিসেবে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আসাদুজ্জামান খান কামাল আন্দোলনের সময় ফ্যাসিস্ট কামালের আদেশে সরাসরি গুলি করার নির্দেশ দেওয়া হয়, এমনকি মৃত লাশগুলোকে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন যাতে প্রমাণ না পাওয়া যায়। ফ্যাসিস্ট কামাল হাসিনার আদেশ পেলেই সাথে সাথে হত্যা খেলায় মেতে উঠত। এবার ফ্যাসিস্ট কামালের বক্তব্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। তার বক্তব্যে অনুশোচনা দূরের কথা, উল্টো সেনাবাহিনীর জন্য তাদের পতন হয় তার দোষারোপ করল। তিনি দাবি করেন, 5 আগস্টের রাতে সেনাপ্রধান ও পুলিশ প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সাক্ষী আমি। সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে এবং তার সুরক্ষার দায়িত্ব সেনাবাহিনী নেবে। কিন্তু শেষ পর্যন্ত যা ঘটেছে তা থেকে বোঝা যায় এটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। তিনি আরও বলেন, আমি একমত যে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা ছিল, তবে এটি ইচ্ছাকৃত ছিল নাকি অনিচ্ছাকৃত তা বলা কঠিন। গোয়েন্দা বিভাগগুলো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করত, আমার কাছে কেবল সারসংক্ষেপ আসত। কথায় আছে, নিজে বাঁচলে বাপের নাম, ঠিক তেমনটাই করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আসাদুজ্জামান খান কামালের। নিজে বাঁচতে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দোষারোপ করলেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আসাদুজ্জামান খান কামালের নতুন একটি ফোন আলাপ ভাইরাল হয়েছে। এতে গণহত্যাকারী হাসিনার পতনে সেনাপ্রধানকে সরাসরি দায়ী করেছেন আওয়ামী লীগের পলাতক এই শীর্ষ নেতা। জুলাই গণহত্যার অন্যতম এই মাস্টারমাইন্ডের দাবি, সেনাপ্রধানের নির্দেশে হত্যাকাণ্ড হয়। তিনি নাকি গোপনে রাতেই অন্ধকারে এই হত্যা চালায়। জুলাই গণহত্যার অন্যতম এই মাস্টারমাইন্ডের দাবি, সেনাপ্রধানের দৃঢ়তার অভাবে পরিস্থিতি খারাপ হয়েছিল এবং সেই কারণে অনেকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। তার মতে, একজন জেনারেল যদি কঠোর হতেন, হুঙ্কার দিতেন, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেত এবং জনগণকেও সুরক্ষিত রাখা যেত। ফোনালাপে আরও দাবি করেন, ঢাকা মহানগর বিশেষ করে গণভবনে বিক্ষোভকারীদের বিনা বাধায় প্রবেশ করতে দেওয়া হয়েছে। উত্তরায় তাদের ওপর ফুল ছিটানো হয়েছে। এই সংবাদ ছড়িয়ে পড়লে তাদের ওপর সারা দেশে আক্রমণ শুরু হয় বলে দাবি করেন কামাল। তিনি বলেন, একজন জেনারেল যদি হুঙ্কার দিত যে উনি শেখ হাসিনা পদত্যাগ করেছেন, সবকিছু মেনে নিয়েছেন, এখন তোমরা যার যার ঘরে যাও, তাহলে আমরা অ্যাকশনে যাব। এইটা যদি বলতেন, পুলিশ এবং আমরা মিলে যৌথভাবে অ্যাকশনে যাব, তোমরা ঘরে ফিরে যাও। আমরা আগেও দেখেছি জিয়াউর রহমান ও এরশাদ হুঙ্কার দিয়েছেন, সব ব্যবস্থা হয়ে গেছে, কেউ বের হয়নি। উত্তরায় যখন পথ ছেড়ে দেওয়া হলো এবং তাদের ওপর ফুল ছিটানো হলো, এই ভিডিও চলে গেছে সমস্ত ঢাকায়। তখন যাত্রাবাড়ি পথ ছেড়ে দেওয়া হলে তারা শাহবাগের দিকে চলে আসে। মোহাম্মদপুরে মাদ্রাসার ছাত্ররা জড়ো হয়েছিল, তারাও চলে আসলো। একজন সেনাপ্রধান গণভবনকে রক্ষা করতে পারে নাই, এটা কি বিশ্বাস করেন? বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সেনাপ্রধানকে মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে ফ্যাসিস্ট তারা নির্বাচন করতে চাচ্ছেন, আমাদেরকে বাইরে রেখে আমাদের নামে মামলা মোকদ্দমা দিয়ে, যাতে আমরা নির্বাচনে না অংশগ্রহণ করতে পারি। সেইভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে। একটা নির্বাচন হয়তো করেও ফেলতে পারে, কারণ আমরা মেরুদণ্ডহীন সেনাপ্রধান লোকের সাথে আছি। তো সরাসরি খুনের সাথে জড়িত আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। বঙ্গবন্ধু যেভাবে বলেছিলেন, যার যা আছে তাই নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো, আমরা আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছি। 5 আগস্টের পর প্রায় 1 মাস বাংলাদেশে ছিলেন। এরপর 9 সেপ্টেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যান তিনি। এছাড়াও ফোনালাপে তিনি দল যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেন। এর মধ্যে তিনি দাবি করেন, আদালতে তাদের পক্ষে আইনজীবী দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তিনি মনে করেন, আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা তার দলের জন্য আত্মঘাতী হবে। ফ্যাসিস্ট কামাল এতটাই নির্লজ্জ, দোষ স্বীকার না করে উল্টা সেই দোষ অন্যের ওপর চাপাচ্ছে। অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে নির্বাচনে জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে। জুলাই ঘোষণাপত্র প্রকাশের আগে তার কপি মাত্র 3টি দলকে দেওয়া হয়েছে। অন্য দলগুলোর বেশিরভাগের প্রতিনিধি প্রধান উপদেষ্টার মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তারা বিষয়টি ভালোভাবে নেননি। সিপিবি সহ কয়েকটি বাম দল ওই অনুষ্ঠান বর্জন করেছে। তারা বলছে এটা বহুদলীয় গণতন্ত্রের পথে বাধা। বিশ্লেষকরা বলছেন, আসলে এখন বহুদল বা দ্বিদলীয় গণতন্ত্রের পথে এগোনোর কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দেশের এখন সবচেয়ে বড় দল বিএনপি, কিন্তু পরের দলগুলো বিএনপির কাছাকাছি তো দূরের কথা, বিএনপির সঙ্গে কোনো ধরনের প্রতিযোগিতাই গড়ে তুলতে সক্ষম নয়। অন্তর্বর্তী সরকারের প্রবণতা হলো জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলা, কিন্তু বাস্তব পরিস্থিতি একেবারেই ভিন্ন। ঘোষণাপত্র প্রকাশের অনুষ্ঠানে 50টিরও বেশি দল ও সংগঠন অংশ নেয়। লোক সমাগমের উদ্দেশ্যে ঢাকার বাইরে থেকে লোক আনার জন্য ট্রেন ভাড়া করে দেয় সরকার। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান ডয়চে ওয়েলেকে বলেন, আমরা ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে এসেছি, কিন্তু বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এই 3টি দলকে আগে ঘোষণাপত্র দেওয়া হয়েছে, আর কোনো দলকে দেয়া হয়নি। আমাদের খসড়াও দেয়া হয়নি। বলা হয়েছিল ঘোষণার জন্য চূড়ান্ত করার পর দেয়া হবে, তাও দেয়া হয়নি। যা ঘোষণা করা হলো তা আগে আমরা কিছুই জানতাম না। তার কথা, এখানে আসলে এখন কোনো গণতন্ত্রের চর্চা হচ্ছে না। একটি দল যেরকম চায় সেরকমই হয়, আর বিএনপি সহ 2-1টি দলের কথা বলা হয়। আসলে এখানে এখন আর দ্বিদলীয় বহুদলীয় গণতন্ত্র বলে কিছু নাই। তারা যা চায় তাই হয়, তাদের মর্জি মাফিক সবকিছু হচ্ছে। জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান মূলধারার 4টি বাম দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ও শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বর্জন করেছে। তারা বলছে, আমন্ত্রণ জানানো হলেও তারা অনুষ্ঠানে যাননি। কারণ জানতে চাইলে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা সাক্ষী গোপাল হতে চাইনি বলেই ওই অনুষ্ঠানে যাইনি, বর্জন করেছি। কারণ জুলাই আন্দোলন যারা করেছেন তাদের সবার সঙ্গে আলোচনা করেই এই ঘোষণাপত্র তৈরি করা ছিল বাঞ্ছনীয়, কিন্তু তা করা হয়নি। আমাদের কোনো খসড়াও পাঠানো হয়নি, আমাদেরকে শুধু সম্মতি নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা একটা পাঠের আসর করলেন, তার জন্য ট্রেন ভাড়া করে বাইরে থেকে লোকজন আনলেন, আরও অনেক কর্মকাণ্ড করলেন যা দেশের মানুষ ভালোভাবে নেয়নি। তারা কেন এটা করলেন, উদ্দেশ্য কি আমরা তা বুঝতে পারছি না। সরকার 1 বছরে অনেক বিতর্কিত কাজ করেছে, ফলে সরকার ডাকলেই এখন আমরা যাব না, আমাদের বুঝে শুনে যেতে হবে, বলেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ দল ও বিশেষ গোষ্ঠীর প্রতি ওনাদের নজর আছে, সেই কারণে তারা বিশেষ দল ও গোষ্ঠীকে ডাকেন এবং তাদের সাথে পরামর্শ করেন। ওনাদের বিশেষ কোনো চিন্তা প্রতিষ্ঠিত করাই ওনাদের বড় কাজ বলে আমার মনে হচ্ছে। ফলে বহুদলীয় গণতন্ত্র তো দূরে থাক, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি ঐক্যের সম্ভাবনা দেখা দিয়েছিল, তার মধ্যে বিভক্তির বীজ রোপণের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। তবে এই প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, আসলে সরকার কোনো দলকে আগে ঘোষণাপত্র পাঠাবে, কোন দলকে পাঠাবে না সেটা তাদের ব্যাপার, সেটা নিয়ে আমাদের কি বলার আছে। তবে সবার সঙ্গে আলোচনা করতে পারলে ভালো হতো, হয়তো সময় বাঁচানোর জন্য এটা করা হয়েছে। আমরাও তো জুলাই ঘোষণার কিছু বিষয়ের সাথে একমত হতে পারছি না, তারপরও মেনে নিয়েছি। এখন নির্বাচন এসে গেছে, সবার দিকে মনোযোগ দেয়া ভালো। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন মনে করেন, শুধু সব দল নয়, জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষের মতামত নেওয়া দরকার ছিল। শুধু আমাদের 3টি দলের মতামত যথেষ্ট নয়। তবে তিনি তাদের প্রতি সরকারের পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেন। বহুদলীয় গণতন্ত্র না এক দলের প্রাধান্য? বাংলাদেশে এখন বহুদলীয় গণতন্ত্রের বিষয়ে বেশ আলোচনা হচ্ছে। নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল 55টি, তাদের মধ্যে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন পর্যন্ত যার সিদ্ধান্ত, আগামী নির্বাচনে তাদের অংশ নেয়ার সুযোগ থাকবে না। অন্যদিকে নতুন নিবন্ধন পাওয়ার আশায় আছে এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। কিন্তু প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় বৈঠকে যাদের ডাকেন, তাদের মধ্যে নিবন্ধিত সব রাজনৈতিক দল আমন্ত্রণ পায় না। আবার অনিবন্ধিত দল হলেও এনসিপি অন্তর্বর্তী সরকারের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ। তাই এখন নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সম্ভাবনা কতটুকু? আওয়ামী লীগ না থাকায় ভোটের হিসেবে দ্বিদলীয় গণতন্ত্রেরই বা কতটুকু বিকশিত হওয়ার সুযোগ আছে? বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই সরকার কোলে পিঠে করে এনসিপিকে বড় করার চেষ্টা করছে। আরেকদিকে ধর্মবাদী রাজনৈতিক দলগুলোর সাথে তাদের আনঅফিসিয়াল বন্ডেজ বা অ্যালাইনমেন্ট দেখা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।